আমার নাম শালিনী। আমি যখন বড় হয়েছি তখন আমার সামনে একটি মুখ ছিল, আমার কাকিমা। ছোটবেলা থেকে যৌবন পর্যন্ত আমি বারবার একটি দৃশ্য দেখেছি। আমাদের বাড়ির ঠিক পাশে একটি ছোট ভাঙা ঘর ছিল, যেটিকে আমরা কাকিমার ঘর বলতাম। সেখানে কাকিমার উপর অত্যাচার হতে দেখেছি। বৃষ্টি হলে তার ছাদ থেকে জল পড়ত। কাকিমার মুখে সবসময় একটি অজানা ভয় থাকত, যেন তিনি নিজেও জানেন না কখন ছাদটি তার উপর ভেঙে পড়বে। কাকিমার দুই মেয়ে ছিল, রিঙ্কি ও পিঙ্কি। দুজনেই খুব ভালো এবং হাসিখুশি ছিল। কখনো তাদের উঠোনে খেলতে দেখা যেত, আবার কখনো কাকিমার আদেশে আমাদের বাড়ির কাজ করতে দেখা যেত। মা সবসময় বলতেন, ওদের মা তো দাসী, তাই ওরাও দাসীই থাকবে। ছোটবেলায় এটি আমার কাছে সাধারণ মনে হলেও সময় যত কেটেছে হৃদয়ে অস্থিরতা বাড়তে লাগল। মায়ের যেন কাকিমার সাথে কোনো পুরনো শত্রুতা ছিল। তিনি ছোট ছোট বিষয়েও তাকে কটূক্তি করতেন। একবার আমি শুনেছিলাম যে কাকিমা মাকে বলেছিলেন, বৌদি, আমি আমার বড় মেয়ে রিঙ্কিকে স্কুলে ভর্তি করাতে চাই। যদি সামান্য কিছু টাকা পাওয়া যায় তবে আপনার মেহেরবানি হবে। মা বলেছিলেন, তোর কি সাধ্য যে তুই তোর মেয়েদের পড়াবি? তোর আর তোর মেয়েদের হাতে তো ঝাড়ুই ভালো লাগে। কাকিমা চুপ হয়ে গেলেন। তিনি ভোরবেলা আমাদের বাড়িতে এসে দাসীর মতো সব কাজ করতেন এবং দুপুরে মায়ের পা টিপে দিতেন। মা তার ছোটখাটো সব কাজ কাকিমার দিয়েই করিয়ে নিতেন। মনে হতো কাকিমা যেন এই জন্যেই জন্মগ্রহণ করেছেন। তিনি নীরবে চলে যেতেন। বাবা কখনো কিছু বলতেন না। তার মনে হতো এটি বাড়ির মহিলাদের ব্যাপার, অথবা হয়তো তিনি তার স্ত্রীর বিষয়ে কথা বলতে চাইতেন না। একবার আমি কাকিমাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি অন্য কোনো বাড়িতে কাজ করেন না কেন? সেখানে হয়তো আপনি আরও বেশি টাকা পেতেন। তিনি হেসে বললেন, মেয়ে, আমার এখানে কাজ করার অভ্যেস হয়ে গেছে, অন্য কোথাও যেতে অসুবিধা হয়। কিন্তু আমি জানতাম সত্যটা অন্য ছিল। তিনি অসহায় ছিলেন, তার কোনো অবলম্বন ছিল না। কাকা তো অনেক আগেই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। একটি দুর্ঘটনা তার জীবন কেড়ে নিয়েছিল, আর কাকিমা আমাদের বাড়িতে বন্দী হয়ে রইলেন। একদিন আমি কাকিমাকে মায়ের পা টিপে দিতে দেখলাম। মা তাকে বকছিলেন, হাতে জোর নেই, জোরে টিপ। তখন আমার বয়স মাত্র 10 বছর। কাকিমা এভাবে মায়ের বকুনি শুনতে শুনতে তার কাজ শেষ করতেন, আর এটি তার কাছে রোজকার ব্যাপার ছিল। আমার মায়ের মনে হতো তিনি জয়ী হচ্ছেন। কাকিমাকে নিচু করে তার সন্তানদের পুরনো পোশাক পরিয়ে তাদের দিয়ে কাজ করিয়ে তিনি তার গৌরব বৃদ্ধি করছেন। কিন্তু আমার কাছে সেটি জয় ছিল না, সেটি ছিল মানুষের পরাজয়। গতরাতের বৃষ্টির পর কাকিমার ঘরের ছাদ চুইয়ে জল পড়ছিল। পিঙ্কি আর রিঙ্কি সারারাত বালতি আর হানি বসিয়ে জল সামলেছিল। সকালে মা জানালা দিয়ে উঁকি মেরে দেখেও তাদের প্রতি সামান্যতমও দয়া দেখালেন না, বরং তাদের কষ্ট দেখে হাসতে লাগলেন। আমার মাথায় আসছিল না তিনি কিভাবে তাদের এই অবস্থায় হাসতে পারেন। কাকিমা সেদিনও সময় মতো এলেন। তার জামাকাপড় বৃষ্টিতে ভেজা ছিল, চুল থেকে জল ঝরছিল। মা দরজা খুলে বললেন, এই অবস্থায় কেন এসেছিস? বাড়ির পরিষ্করণ করবি নাকি সবাইকে অসুস্থ করবি? কাকিমা ধীরে ধীরে উত্তর দিলেন, বৌদি, আমি তাড়াতাড়ি পরিষ্করণ শেষ করে রিঙ্কিকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার মেয়ে সারারাত ঝড়ে পুড়ছে। মা বললেন, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার টাকা কোথায় পাবি? তোর কি মনে হয় এখানে কাজ করে তুই ধনসম্পদ জমিয়েছিস? কাকিমা চুপ হয়ে গেলেন, যেন তার আর কিছু বলেন নেই। সেদিন আমি প্রথম শুনলাম যে কাকিমা সাহস করে মাকে বললেন, বৌদি, কিছু টাকা দাও, আমি আমার মেয়ের চিকিৎসা করিয়ে নেব। 2-3 দিনের মধ্যে আপনার টাকা ফিরিয়ে দেব। মা শুনে বললেন, ফিরিয়ে দিবি? কাকিমা বললেন, হ্যাঁ বৌদি, যেমন আগেরবার দিয়েছিলাম। মা বললেন, নিজের সীমার মধ্যে থাক। এত শুনে কাকিমার মুখ নিচু হয়ে গেল। তিনি হাত জোর করে বললেন, বৌদি প্লিজ, আমি আপনার কাছে হাত জোর করছি, আমার মেয়ের প্রাণের প্রশ্ন। মা ঘুরে ভিতরে চলে গেলেন। আমি দরজার পিছনে দাঁড়িয়ে সব দেখছিলাম। কাকিমা দরজার বাইরে খালি পায়ে বৃষ্টির জলে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে মা 100 টাকার একটি নোট তার দিকে ছুঁড়ে দিয়ে বললেন, নে, এই টাকা আমাকে ফেরত দিয়ে দিবি, নয়তো কাল থেকে এখানে কাজে আসবি না। আমি দৌড়ে ভিতরে গেলাম। আমি বললাম, মা, কাকিমা শুধু আমাদের বাড়িতেই কেন কাজ করেন? তিনি অন্য কারো বাড়িতেও তো কাজ করতে পারেন, যেখানে তিনি বেশি টাকা পাবেন। মা আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বললেন, তোর কেন এই অপয়া লোকটির জন্য এত চিন্তা হচ্ছে? এখানে সে খেতে পায়, মাথায় ছাদ পায়, আর পুরনো কাপড়ও তাকে দেওয়া হয়। অন্য কোথাও গিয়ে সে এত কিছু পাবে না যতটা আমরা দিই। আমি চুপ হয়ে গেলাম, কিন্তু মনে প্রশ্ন থেকেই গেল। যদি তিনি অন্য কারোর বাড়িতে কাজ করেন, তাহলে হয়তো রিঙ্কি সময় মতো ওষুধ পাবে, পিঙ্কি পড়ার জন্য বই পাবে, আর কাকিমাকে বৃষ্টিতে ভিজে এখানে কাজ করতে আসতে হবে না। দুপুরে পিঙ্কি মায়ের কাপড় ইস্ত্রি করছিল। তখন মা তাকে বললেন, এটাই শেখ, তুই বড় হয়েও কাপড় ইস্ত্রি করবি, পড়ার ভূত মাথা থেকে নামিয়ে দে। তখন আমি উঠানে বসে আমার বই দেখছিলাম। পিঙ্কির চোখ বারবার আমার স্কুলের বইগুলোর দিকে যাচ্ছিল। আমি একটি খাতা তার দিকে এগিয়ে দিলাম, চাই তো দেখতে পারিস। সে বলল, দিদি, আমিও পড়তে চাই, তুমি কি আমাকে পড়াবে? আমি হ্যাঁতে মাথা নাড়লাম। কিন্তু কিছু শুরু হওয়ার আগে মা জোরে ডাকেন, শালিনী, নিজের কাজ কর, এদের প্রতি এত সহানুভূতি দেখানোর দরকার নেই। আমার কিছু মাথায় আসছিল না যে এই দূরত্ব কিসের জন্য ছিল। কাকিমা প্রতিদিন আমাদের বাড়ি পরিষ্কার করতেন, সব কাজ করতেন, আমাদের বাসন ধুতেন, আমাদের পা টিপে দিতেন, আমাদের জন্য রান্না করতেন, কিন্তু আমাদের হৃদয় তাদের জন্য বন্ধ ছিল। সকালের সময় ছিল,
মা দরজায় দাঁড়িয়েছিলেন এবং তার হাতে কাপড়ের একটি বড় পোটলা ছিল। কাকিমা, যিনি সবেমাত্র মোছা লাগানোর জন্য জলের বালতি নিয়ে এসেছিলেন। মা কাপড়ের পোটলাটি মাটিতে ছুঁড়ে দিয়ে বললেন, এগুলো সব ধুয়ে দিবি, আজ আমার বান্ধবীরা আসছে, কাপড়ে যেন একটাও দাগ না থাকে। কাকিমা ঝুঁকে কাপড়গুলো উঠালেন এবং কিছুক্ষণ পর তিনি কাপড় ধোয়ার জন্য বসলেন। কাকিমা দ্রুত ও পরিচ্ছন্নভাবে কাপড় ধুচ্ছিলেন, যেন তিনি শুধু কাপড় নয় বরং বছরের পর বছর ধরে জমে থাকা দাগগুলো ধুতে চাইছিলেন। আমি দাঁড়িয়ে সব দেখছিলাম। রিঙ্কি আর পিঙ্কি দাঁড়িয়ে আমার মায়ের আদেশের অপেক্ষায় ছিল। তখনই মা পিঙ্কিকে ডাকলেন, পিঙ্কি, গিয়ে রান্নাঘর পরিষ্কার কর। পিঙ্কি দ্রুত এগিয়ে গেল। তার পায়ে চপ্পলের বদলে প্লাস্টিকের টুকরোগুলো বাঁধা ছিল, যেন নিজেই কেটে পড়ে নিয়েছে। বাবা ভেতরে বসে খবরের কাগজ পড়ছিলেন। আমি ধীরে ধীরে তার কাছে গেলাম। আমি বললাম, বাবা, কাকিমা আমাদের বাড়ির অনেক কাজ করেন, তার উপরেও মা কাকিমাকে খুব জ্বালাতন করেন, আপনি মাকে কিছু বলেন না কেন? বাবা খবরের কাগজ থেকে চোখ না সরিয়ে উত্তর দিলেন, বেটা, বাড়ির বিষয় আশয় মহিলারা সামলান, আমাদের হস্তক্ষেপ করা উচিত নয়। আমি ভাবলাম, হস্তক্ষেপ না করা কখনো কখনো অনেক কিছু কেড়ে নেয়, সম্মান, ন্যায় বিচার আর কখনো কখনো মানুষত্বও। দুপুরে কাকিমা তেলের বাটি নিয়ে এলেন। মা বললেন, আমার পা দুটো একটু ম্যাসাজ করে দে। কাকিমা ধীরে ধীরে তার পায়ে তেল লাগানো শুরু করলেন। মা তার ওপর জোরে জোরে চিৎকার করতে লাগলেন, ঠিকমতো মালিশ কর, হ্যাঁ, তোর হাতে কি জোর নেই? তারপর কিছুক্ষণ পরে মা কাকিমাকে বললেন, তোর তো কৃতজ্ঞ হওয়া উচিত যে তুই আমাদের বাড়িতে থাকিস, নয়তো অন্য কোথাও তো দাঁড়ে দাঁড়ে ঠক্কর খেতিস। কাকিমা ধীরে বললেন, জি বৌদি। কিন্তু আমি জানতাম এই জি শুধু সেই মহিলার নয়, বরং একজন মায়ের ছিল, যিনি তার মেয়েদের জন্যে সব সহ্য করছিলেন। এক সন্ধ্যায় মা বাজারে গেলেন। বাড়িতে আমি, বাবা আর কাকিমা ছিলাম। বাবা সোফায় বসেছিলেন, কাকিমা রান্নাঘরে বাসন ধুচ্ছিলেন। হঠাৎ পিঙ্কির জোরে চিৎকার করার আওয়াজ এলো। আমি দৌড়ে পৌঁছালাম। দেখলাম তার পা গরম জলে পুড়ে গেছে। কাকিমার সাথে সাথে দৌড়ে এলেন, তাকে উঠালেন এবং রান্নাঘর থেকে বরফ এনে মেয়ের লাগাতে লাগলেন। তখনই বাবাও সেখানে চলে এলেন। তিনি বললেন, কি হয়েছে? আমি বললাম, বাবা, পিঙ্কির পায়ে গরম জ্বর পড়ে গেছে। বাবা প্রথমবারের মতো কাকিমার দিকে তাকালেন এবং বললেন, ঘরে লাগানোর জন্য কোনো ওষুধ আছে? সেটা নিয়ে আয়। কাকিমা মাথা নাড়লেন, বললেন, জি ভাইয়াজি, এখনই নিয়ে আসছি। কিছুক্ষণ পরে কাকিমা ওষুধ নিয়ে এলেন এবং পিঙ্কির জোখমে লাগাতে লাগলেন। তার হাত কাঁপছিল। বাবা কিছু বলতে চাইছিলেন, কিন্তু মায়ের আওয়াজ গলি থেকে শোনা গেল, দরজা খোল। সবাই তাড়াতাড়ি আবার নিজেদের কাজে মনোযোগ দিল। কাকিমা পিঙ্কিকে উঠিয়ে তার ঘরের দিকে নিয়ে গেলেন। মা ভেতরে এলেন এবং কিছু না জিজ্ঞেস করেই বললেন, সন্ধ্যের চা তৈরি? কাকিমা বললেন, জি বৌদি, এখনই বানাচ্ছি। কাকিমা তাড়াতাড়ি চা বানালেন। তখন মা চায়ের চুমুক দেওয়ার পর কাকিমাকে ডাকলেন এবং বললেন, আজ চা খুব ভালো বানিয়েছিস তুই। আমি কাকিমার মুখে বিস্ময় দেখেছিলাম, যেন বহু বছর পর কেউ তার প্রশংসা করেছে। একদিন আমি চুপি চুপি কাকিমার ভরে উঁকি মেরে দেখলাম, রিঙ্কি পিঙ্কিকে একটা পুরনো বই পড়াচ্ছিল। পিঙ্কি পাশে তার বোনের সাথে বসে পড়াশুনো করছিল। আমার মনে হলো, হয়তো তাদের জীবনে সবকিছু শেষ হয়ে যায়নি, এখনও তাদের চোখে স্বপ্ন বাকি আছে। তখনই মা পিঙ্কিকে কাঁচের গ্লাস ভাঙার আওয়াজে মাটিতে ধাক্কা মেরে ফেলে দিলেন। সে পড়ল তো তার হাঁটুতে চোট লাগল, রক্ত ঝরছিল, সে কাঁদছিল। কাকিমা তাকে উঠালেন, তার চোটের ওপর কাপড় বাঁধলেন এবং নীরবে তাকে উঠালেন। বলতে লাগলেন, কেঁদো না বেটি, যদি তুমি কাঁদো তাহলে আমি ভেঙে পড়ব। আমার চোখেও জল এসে গেছিল। আমি শুধু দাঁড়িয়ে তাদের দেখছিলাম। হয়তো সেদিন আমার হৃদয়ে প্রথমবারের মতো কাকিমার জন্য শুধু সহানুভূতি নয়, বরং শ্রদ্ধাও জেগে উঠেছিল। আমার এক ভাইও ছিল, কবির ভাইয়া, যিনি দিল্লিতে পড়তে গিয়েছিলেন। কিন্তু এখন তার চাকরিও হয়ে গেছে আর সে তার প্রথম বেতন বাবার অ্যাকাউন্টে পাঠিয়েছে। সে যখন ফোনেই সুখবর মাকে শোনাল, তখন মায়ের আনন্দে সীমা ছিল না। মা বাবাকে বললেন, দেখুন, আমাদের ছেলে তোমার অ্যাকাউন্টে তার প্রথম বেতন পাঠিয়েছে। ঈশ্বর আমার ছেলেকে এইভাবে উন্নতি দিক। আমার ছেলের জন্য আমার খুব গর্ব হচ্ছে। ভাইয়ের সাথে কথা বলে ফোন বন্ধ করে মা বাবাকে বললেন, আমি ভাবছি আমাদের ছেলের চাকরি হয়েছে, সে এখন রোজগার করতে শুরু করেছে, তাই এই খুশিতে আমাদের একটি পার্টি রাখা উচিত, যেখানে আমরা আমাদের সব বন্ধু আর আত্মীয়দের ডাকব। এমন সুযোগ বারবার তো আসে না। বাবা বললেন, তুমি যেমন ঠিক মনে করো।
পার্টির আমন্ত্রণের প্রস্তুতি শুরু হয়ে গেল। মা বাজারের দিকে যাওয়ার সময় আমাকে বললেন, শালিনী, তোর কাকিমাকে বলে দিবি যেন বাড়িটা খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলে, কোনো ত্রুটি যেন বাকি না থাকে, কোথাও যেন নোংরা না থাকে। কাকিমা শুনে জি বললেন এবং কাজে লেগে পড়লেন। আমি দেখলাম তিনি সকাল থেকে সন্ধে অবধি বাড়ির কোণে কোণে পরিষ্কার করতে ব্যস্ত ছিলেন। রিঙ্কি আর পিঙ্কিও তার সাথে বাড়ির সব কাজে হাত লাগাচ্ছিল। মা দুপুরে বাজার থেকে এসে তার কেনা করা সব কাপড় দেখালেন, যার মধ্যে তিনি খুব দামি দামি শাড়ি নিয়ে এসেছিলেন। আমার জন্যও কিছু কাপড় নিয়ে এসেছিলেন। আমি তার পাশেই দাঁড়িয়েছিলাম। তিনি তার সব কাপড় আমাকে দেখাচ্ছিলেন। তিনি শপার থেকে একটি মূল্যবান আর ডিজাইনার শাড়ি বের করলেন, যা দেখতে খুব সুন্দর ছিল, যার কাজ ঝলমল করছিল। মা বললেন, দেখ বেটা, এটা আমি পরব কাল পার্টিতে। আমাকে দেখে সবার চোখ ছানা বড়া হয়ে যাবে, আমি এত বেশি সুন্দর লাগব। তিনি শাড়িটি নিজের উপর রেখে আয়নার সামনে দাঁড়িয়ে গেলেন। আমি কিছুক্ষণ তার আনন্দ দেখতে থাকলাম। তারপর আমার চোখ কোণে দাঁড়ানো কাকিমার দিকে গেল। তার কাপড় খুব পুরনো আর ছেঁড়া ছিল, তার হাতে ঝাড়ু ছিল আর মুখ বিষণ্ণ। আমি মাকে বললাম, মা, আপনার যদি কোনো পুরনো শাড়ি থাকে তবে সেটা বের করে দিন। কাকিমার কাপড়ও খুব পুরনো আর ছেঁড়া হয়ে আছে, কাল পার্টিতে তিনিও কিছু ভালো পরে আসবেন। তার অবস্থা দেখুন, অন্তত কাল তিনি আপনার দেওয়া শাড়িটি পরলে তিনিও সুখ পাবেন। মা বললেন, কি বললি তুই? এই সুনিতাকে আমি আমার কাপড় দেব? তোর কি সহানুভূতি খুব বেশি বেড়ে গেছে বেটা? তোর সহানুভূতি তো এই মা মেয়েদের জন্য বেশিই জেগে উঠছে। যে কোনো ভিক্ষুক মহিলাকে দিয়ে দেব, কিন্তু তোর কাকিমাকে কিছু দেব না। এই মহিলার উপস্থিতি আমার এই বাড়িতে সহ্য হয় না। খবরদার, যদি তুই এই কথা আর কখনো বলিস। মায়ের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। পরের দিন সকাল থেকে পার্টির আয়োজন আরও দ্রুত হয়ে গেল। পরের দিন মা বললেন, অতিথিদের আমন্ত্রণের জন্য তালিকা তৈরি কর। তখন আমি ডায়েরি আর পেন হাতে নিয়ে বসলাম। মা একে একে নাম বলা শুরু করলেন। আমাদের সব আত্মীয়, মায়ের বান্ধবীরা এবং বাবার কিছু বন্ধু, সব মানুষকে তালিকায় যোগ করা হলো। তখন আমি কাকিমার নাম নিজেই সবার শেষে লিখে দিলাম। কিছুক্ষণ পরে মা আমার হাত থেকে ডায়েরি নিলেন, তালিকা পরীক্ষা করলেন এবং হঠাৎ থেমে গেলেন। তার আঙ্গুল কাকিমার নামের ওপর এসে আটকে গেল। তারপর তিনি ডায়েরির ওই কাগজগুলো বের করে টুকরো টুকরো করে ছিঁড়ে দিলেন। বলতে লাগলেন, এটা তোর কি ধরনের কাজ? তুই সুনিতাকে আমন্ত্রণ জানাতে চাস? আসল কারণ কি? দাসদের আমন্ত্রণ করা হয় না, তারা তো শুধু কাজ করার জন্য থাকে। আমি ভয় পেয়ে বললাম, মা, এমনিই লিখে দিয়েছিলাম। আপনি চাইলে তার নাম কেটেও দিতে পারতেন, কিন্তু আপনি তো পুরো তালিকাটাই ছেড়ে দিলেন। মায়ের আরও বেশি রাগ হলো। তিনি বললেন, এই জন্য যে তোর বোধগম্যতা হয়, তোর কাকিমা এই বাড়িতে শুধু কাজ করে। যদি তোর সহানুভূতি তার সাথে বাড়তে থাকে তবে কাল তোকে তার সাথে তার বাড়িতেও পাঠিয়ে দেব, বুঝেছিস? আমি চুপ হয়ে গেলাম। আমার খারাপ লাগলেও মায়ের সামনে আমি আর কিছু বলতে পারতাম না। কাকিমা খুব ভালো রান্না করতেন। মা তাকে রান্নার একটি তালিকা ধরিয়ে দিয়েছিলেন, যার মধ্যে অনেক রকমের খাবার তৈরি করতে হবে। কাকিমা রান্না তৈরির প্রস্তুতিলে লেগেছিলেন। রিঙ্কি সবজি কাটছিল আর পিঙ্কি বাসন বের করতে ব্যস্ত ছিল। কাকিমা, পিঙ্কি আর রিঙ্কি তিনজনেরই 1 মিনিটের জন্য ফুরসত ছিল না। কাকিমা তার 2 মেয়েকে আগেই বলে দিয়েছিলেন, 1 মিনিটের জন্য আরাম করার জন্য বসবি না, অতিথি আসছে, আমার কোনো অভিযোগের সুযোগ চাই না। আমি কাকিমার দিকে বিস্ময় নিয়ে তাকাচ্ছিলাম যে আমার মায়ের হৃদয় জয় করার জন্য তিনি কি না করছেন, আর অন্যদিকে আমার মা ছিলেন যিনি কখনো তাদের প্রতি দয়া দেখাতেন না। মায়ের আওয়াজ সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছিল। কখনো তিনি কাউকে কোনো কাজ বলতেন, আবার কখনো কোনো কাজ, বাসন সামলাও, সোফার কভার পরিবর্তন করতে হবে, আর হ্যাঁ, ডিনার সেট বের করো, ওই চাইনা সেটটি। আমিও বাড়ির কোনো না কোনো কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু মা এই কথাটা বুঝতে পারছিলেন যে আমি কাকিমা আর তার মেয়েদের কাজ হালকা করতে চাইছি, তাই কোনো না কোনো কাজ খুঁজছি। মা আমার বাহু চেপে ধরলেন এবং বললেন, তোর কি দরকার পড়েছে ওদের সাথে কাজে হাত লাগানোর? আর এই লোকগুলোকে আমরা এই বাড়িতে কেন রেখেছি? এই জন্যই তো যে এরা আমাদের দাসী হয়ে থাকে। তুই এই বাড়ির মালকিনীর মেয়ে হয় দাসীদের মতো কাজ কেন করছিস? সন্ধেই তোর মুখে ক্লান্তির রেখা দেখা দেবে। যা গিয়ে বিশ্রাম কর, রাতে যখন অতিথিরা আসবে তখন ভালো করে সেজে নিচে চলে আসবি। আর হ্যাঁ, বলে দিচ্ছি যে এদের প্রতি সহানুভূতি দেখানোর কোনো প্রয়োজন নেই। মায়ের কথা শুনে আমি ভয় পেয়ে দ্রুত আমার ঘরে চলে গেলাম। আমি ঘরে চলে তো এসেছিলাম, কিন্তু আমার মন বারবার কাকিমা আর তার মেয়েদের দিকে যাচ্ছিল। কিছুক্ষণ পর রিঙ্কি আমার ঘরে আমার জন্য জুস নিয়ে এলো এবং বলতে লাগলো, দিদি, আজকে আমরা আপনার সাথে বসে খেতে পারি? আমি বললাম, রিঙ্কি, আমি এই ব্যাপারে নিশ্চিত নই, কিন্তু আশা করি তোমরাও আমাদের সাথে বসে পেট ভরে খাবে। আমি মাকে বোঝানোর চেষ্টা করব। আমার কথা শুনে রিঙ্কির মুখে হাসি ফুটে উঠেছিল। যখন আমি সন্ধ্যায় নিচে নেমে এলাম এবং রিঙ্কি আমাকে দেখে কাকিমাকে বলল, মা, স্যালোনি দিদি বলেছেন যে তিনি বড় মাজিকে বোঝানোর চেষ্টা করবেন যেন আমরা অতিথিদের সাথে বসে খেতে পারি। কাকিমা তাকে বকো চুপ করিয়ে দিলেন। চুপ থাক বেটি, চল নিজের কাজে মনোযোগ দে। সে বলল, মা, আমাকে কেন বকছেন? দিদি আমাকে নিজে বলেছিল। আমি তাদের সামনে লজ্জিত হলাম। আমি রিঙ্কির হাতে আলতো করে হাত রাখলাম এবং বললাম, রিঙ্কি, মা খুব কঠোর। আমি তো তোকে শুধু এমনিই বলছিলাম, কিন্তু আমি জানি তিনি কখনো তোমাদেরকে অতিথিদের সামনে সহ্য করবেন না। সে সরল মুখ করে বলল,
আচ্ছা দিদি, যদিও আমার জানা ছিল কিন্তু আশা ছিল যে হয়তো এবার কিছু পরিবর্তন হবে। কাকিমা তার মাথায় হাত দিলেন এবং বললেন, বেটি, আশা রাখা ঠিক, কিন্তু বাস্তবতাকে উপেক্ষা করিস না। আজ সব অতিথি তোকে একজন দাসীর মেয়ে হিসেবেই দেখবে। তুই শুধু মনে রাখিস যে তুই কারোর থেকে কম নস। কাকিমার কথাগুলো আমার হৃদয় গেঁথে গিয়েছিল। আমার মনে হলো যেন কাকিমা নিজেই নিজেকে আমাদের বাড়ির অনুষ্ঠান থেকে বের করে তার মেয়ের স্বপ্ন বাঁচানোর চেষ্টা করেছেন। তার প্রতিটি অস্বীকার নীরবতা বা আত্মত্যাগই ছিল, যা কোনো আমন্ত্রণের মুখাপেক্ষী ছিল না। এর থেকে বেশি কোনো কথা হলে আমার হৃদয় আরও কষ্ট পেত। ওই লোকগুলোকে দেখে আমি সঙ্গে সঙ্গে আমার ঘরে চলে এসেছিলাম এবং অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে আমি আমার চোখ দিয়ে আমার কাকিমার তার মেয়েদের কষ্ট পেতে দেখছি, তবুও কিছু করতে পারছি না। সকাল থেকে রাত হয়ে গিয়েছিল। কাকিমা রিঙ্কি আর পিঙ্কিকে বাড়িতে কাজ করতে করতে রাত হয়ে গিয়েছিল। বাড়ির সব কাজ শেষ হয়ে গিয়েছিল। বাড়ি ভালোভাবে সেজে উঠেছিল, পরিষ্কার পরিচ্ছন্ন লাগছিল। মাও তার নতুন শাড়ি পরে তৈরি হয়ে গিয়েছিলেন। তিনি আয়নার সামনে দাঁড়িয়ে তার চুড়ি সামলাচ্ছিলেন যে পিছন থেকে কাকিমা এসে জানালেন, বৌদি, সব রান্না তৈরি হয়ে গেছে, সব কাজ শেষ। মা আয়না থেকে চোখ না সরিয়ে তাকে উত্তর দিলেন, ঠিক আছে, আর শোন, অতিথিদের সামনে রান্নাঘরেই থাকবি। খুব বড় বড় অতিথি আসছে, যদি আমার দরকার হয় তবে আমি তোকে সামনে ডাকবো, নয়তো অকারণে আসার দরকার নেই, নয়তো সব অতিথি তোকে আর তার মেয়েদের দেখে সময়ের আগেই পালিয়ে যাবে। কাকিমার মুখটা সামান্য নিচু হয়ে গেল। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে বৌদি, আপনি যেমন বলবেন আমি তেমনই করব। ৯টা নাগাদ সব অতিথি আসতে শুরু করে দিল। বেচারি কাকিমা এতজন অতিথির রান্না একা হাতে তৈরি করেছিলেন। তার শরীর ক্লান্তিতে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল তিনি খুব ক্লান্ত। রিঙ্কি আর পিঙ্কিও একই অবস্থা ছিল। মা সব অতিথির সাথে হাসি মুখে দেখা করছিলেন এবং সবার মনোযোগ নিজের দিকে টানছিলেন। সব কিছু তার ইচ্ছে অনুযায়ী হচ্ছিল। তিনি সব অতিথির সাথে কথা বলতে ব্যস্ত ছিলেন, কিন্তু আমার চোখ এখনও কাকিমাকে খুঁজছিল, যিনি রান্নাঘরে লুকিয়ে রান্না গরম করছিলেন। তার কাপড়ও সকাল থেকে কাজে লেগে থাকার কারণে খুব বেশি নোংরা হয়ে গিয়েছিল। তাতে অনেক দাগ লেগেছিল। তার কপালে ঘামের রেখা ছিল। তিনি পিঙ্কিকে ডাকলেন, বেটা, তাড়াতাড়ি ডিশে খাবার দাও, কিছুক্ষণ পরেই আমাদের খাবার পরিবেশন করতে যেতে হবে, দেরি হওয়া উচিত নয়। তখনই পিঙ্কি বলল, মা, আজ আমরা খুব ক্লান্ত, এখন তো শরীরের নড়ারও শক্তি নেই, আমি তো বলি আমরা বাড়ি চলে যাই। কাকিমা বলতে লাগলেন, না বেটা, এসব কি বলছিস, এখনও তো আমরা অতিথিদের খাওয়াইনি, আমরা এখান থেকে এইভাবে কিভাবে যেতে পারি? বেটা, সাহস রাখ আর কাজ কর, হয়তো আমাদের ভাগ্যে এটাই লেখা আছে। তখনই রিঙ্কি বলতে লাগল, মা, বড়মা চাইলে আজ বাড়ির কাজের জন্য আরও দাসদাসীদের ডাকতে পারতেন, কিন্তু তার তো আমাদের জ্বালাতন করতে হয়, তাই না? জানি না তিনি আমাদের থেকে কোন প্রতিশোধ নিচ্ছেন। তখনই কাকিমা তাদের বকে বললেন, চুপ থাক, বাজে কথা বলিস না, আর তাড়াতাড়ি কাজে মনোযোগ দে। আমি রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে তাদের কথা শুনছিলাম। আমার খুব লজ্জা হচ্ছিল। তারপর মা বলে দিলেন যে এখন খাবার লাগাতে শুরু কর। সব অতিথির খাবার পরিবেশন করার পালা এলো। যখন কাকিমা আর তার মেয়েরা বাইরে খাবার লাগানোর জন্য গেলেন, তখন মায়ের এক বন্ধু বললেন, আরে শালিনী, এ কে? ভিক্ষা চাইতে আসা মহিলা? তুমি একে কাকে ডেকেছ? মা হেসে বললেন, এ আমাদের বাড়ির দাসী। তখনই মায়ের আরেক বান্ধবী বলতে লাগলেন, আরে, আমি শুনেছি যে তোমার দেউরানিও তো তোমার সাথে থাকে, সে কে? মা বলতে লাগলেন, এই তো আমার দেউরানি, এর এত ক্ষমতা নেই যে আমার দেউরানি কেলাবে, আমাদের বাড়ির দাসী, আমি তো একে দাসীই বানিয়ে রাখি। কাকিমা সবার সামনে অপমান হচ্ছিল। তিনি লজ্জিত হচ্ছিলেন আর তার চোখে জল এসে গিয়েছিল, কিন্তু তিনি কারোর কাছে কিছু বললেন না। তাড়াতাড়ি ৩ জন মিলে অতিথিদের জন্য খাবার লাগালেন। কাকিমার জন্য দিনটি সাধারণ দিনের থেকে আলাদা ছিল না। পার্থক্য শুধু এই ছিল যে আজ তার অপমান অনেক লোকের মাঝে হচ্ছিল। সবাই খাচ্ছিল, খাবারের প্রশংসা করছিল। কাকিমা আর তার মেয়েরাও তখনও কাজে লেগেছিলেন। আমি তাড়াতাড়ি একটি প্লেট নিলাম, তাতে সামান্য খাবার নিলাম আর রিঙ্কি পিঙ্কির কাছে পৌঁছে গেলাম। তাদের বললাম, তোমরা কাজ পরে করবে, আগে খেয়ে নাও, এখনও খাবার গরম আছে। তারা দুজনে ঘাবড়ে গেল এবং বলতে লাগল, না দিদি, আমরা এই খাবার খেতে পারি না, এখন আমরা কাজে লেগে আছি। মা যদি দেখে নেন তবে তিনি রাগ করবেন যে আমরা কাজ ছেড়ে খেতে বসেছি। আমরা শুধু কাজ করতে জানি, এসব আমাদের জন্য নয়। তখনই মায়ের একটি জোরে আওয়াজ এলো, শালিনী বেটা, তুই কোথায়? সব অতিথি তোকে খুঁজছে, সবার সাথে মিলে খাবার উপভোগ কর। আমি খাবারের প্লেট নীরবে ফিরিয়ে নিয়ে এলাম, কিন্তু হৃদয়ের কোনো এক কোণে কাকিমা আর তার মেয়েদের কষ্ট আমার হৃদয়ে বিঁধছিল। প্রায় ১ ঘণ্টা ধরে সব অতিথি খেলেন, এবং যখন সব অতিথি খেয়ে নিলেন তখন কাকিমা তাড়াতাড়ি বাইরে টেবিল গোছানোর জন্য এলেন। ঠিক তখনই একটি গোলমাল হলো যা পুরো পরিবেশ বদলে দিল। কাকিমা যখন টেবিলে বেঁচে থাকা খাবারের একটি ডিশ উঠালেন, তখনই হঠাৎ মা তার পিছনে চলে এলেন। ডিশটি কাকিমার হাত থেকে ফিসলে মায়ের কাপড়ে লাগল, যাতে থাকা খাবার মায়ের শাড়িতে পড়ে দাগ ফেলে দিল।
1 মিনিটের জন্য সেখানে নীরবতা ছেয়ে গেল। অতিথিদের মুখ বিস্মিত হয়ে গেল। কেউ ধীরে ধীরে বলল, অহ। মা শাড়িটির দিকে দেখলেন এবং তারপর চোখ পাকিয়ে কাকিমার দিকে তাকালেন, যিনি সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে বলতে লাগলেন, বৌদি, আমাকে ক্ষমা করে দিন, আমার হাত ফিসলে গিয়েছিল, আমি দেখিনি যে আপনি আমার পিছনের থেকে আসছেন, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু মায়ের মুখ পাথর হয়ে গেল। তিনি তার শাড়ির আঁচল ঝাঁকলেন এবং রাগান্বিত স্বরে বললেন, এখন তুই এটাকে কি পরিষ্কার করবি? আমার এত দামি শাড়ি তুই নোংরা করে দিলি। কাকিমা আরও একবার বললেন, আমি এখনই পরিষ্কার কাপড় নিয়ে এটাকে পরিষ্কার করে দিচ্ছি, আপনি রাগ করবেন না। তখনই মা কাকিমার মুখে একটি জোরদার চড় মারলেন। সেখানে উপস্থিত সবাই আশ্চর্য হয়ে গেলেন। রিঙ্কি এগিয়ে এসে তার মাকে ধরল। 2 বোনের চোখ থেকে জল বেরোতে লাগল। কাকিমার মুখ একদম সাদা হয়ে গিয়েছিল। আমি দৌড়ে সঙ্গে সঙ্গে মায়ের কাছে এলাম। আমি বললাম, মা, আপনি এ কি করছেন? আপনার সামনে কাকিমা তো আপনার কাছে মাফ চাইলেনি। যদি তার ভুল হয়েছে তাহলে তো মাফ চেয়েছে, তাই না? মা আমার দিকে তাকালেন এবং বলতে লাগলেন, তুই তো চুপ হয়ে যা, তোর আবার কি সমস্যা? প্রতিবার তোর এটাই মনে হয় যে আমি ভুল। তোর চোখ অন্ধ হয়ে গেছে নাকি তোর বুদ্ধি শেষ হয়ে গেছে? আমার সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে এই মহিলা, আর তোর এখনও এরই চিন্তা হচ্ছে? আমি কিছু বলতে যাচ্ছিলাম যে অতিথিদের মধ্যে থেকে একজন মহিলা বলে উঠলেন, আরে শালিনী, এতটাও রাগ করা ঠিক নয়, ভুল হয়ে গেছে বেচারির, মাফ চাইছে, এখন তাকে মারার কি দরকার ছিল? মা যেন এসব শুনতেই পাননি। তিনি তার কাপড়ে লাগা দাগ দেখছিলেন, যেন এর থেকে বেশি ক্ষতি আর কিছু হতে পারে না। বলতে লাগলেন, আমার এত দামি আর সুন্দর শাড়ি খারাপ করে দিল। প্রথমবারের মতো আমার মনে হলো হয়তো সম্মান দেওয়ার নেওয়ার ক্ষমতা পোশাকে নয়, বরং মানুষের আচরণে থাকে। পার্টি শেষ হবার পর পরের দিনের পরিবেশ পুরোপুরি নীরব ছিল। কাল যে আমাদের বাড়িতে অতিথিদের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, আজ সেখানে শুধু বাসনের ঝনঝনানি শোনা যাচ্ছিল। বাড়ির সব কাজ দেখার জন্য মা অন্য দাসদাসীদের ডেকে নিলেন, কারণ আজ ভোরবেলা থেকে কাকিমার তার মেয়েরা আমাদের বাড়িতে আসেননি। মা সবসময় নাস্তার পর কাকিমার তার মেয়েদের কাজে দোষ ধরতে লেগে যেতেন। আজ সোফায় খুব নীরবে বসেছিলেন। আমি রান্নাঘরে ছিলাম যখন হঠাৎ মায়ের আওয়াজ শোনা গেল, শালিনী বেটা, আমার মাথা ঘুরছে। তিনি জোরে জোরে চিৎকার করছিলেন। আমি দৌড়ে যখন হলের দিকে গেলাম তখন দেখলাম যে মায়ের শরীর একদিকে পড়েছিল, তার চোখ খোলা ছিল, কিন্তু জিভ যেন বন্দি হয়ে গেছিল। আমি তাড়াতাড়ি বাবাকে ডাকলাম। তিনি মাকে ধরে গাড়িতে বসাতে লাগলেন। আমি জলের গ্লাস ধরলাম, কিন্তু মায়ের হাতে যেন জান ছিল না। হাসপাতালে পৌঁছতেই মাকে জরুরি বিভাগে ভর্তি করানো হলো। ডাক্তার দ্রুত নড়াচড়া করতে লাগলেন। 1 ঘণ্টা পর ডাক্তার বাইরে এলেন। তিনি জানালেন যে রোগীর ব্রেন হ্যামেরেজ হয়েছে, যার কারণে পক্ষাঘাতের প্রভাব মস্তিষ্কের বাম দিকে এসেছে। বাবা কাঁধ ঝুঁকিয়ে নিলেন। আমি নীরব ছিলাম। আমার চোখের সামনে হঠাৎ কাকিমার চর খেয়ে কাঁদতে কাঁদতে চলে যাওয়া ঘুরছিল। মা হাসপাতালের ঘরে অজ্ঞান হয়ে পড়েছিলেন। মাকে দেখে আমার অনুভব হলো যে এটি তার অত্যাচারের শাস্তি। সেই চর, সেই অপমান, এবং তারপর পরের দিনই মায়ের এই অবস্থা। সময় উল্টে জবাব দিয়েছিল। বাবা ধীরে ধীরে বললেন যে ডাক্তার বলছেন তোমার মায়ের পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব নয়, তার বেশি যত্নের প্রয়োজন। আমি বললাম, বাবা, মাকে কিছু শুনতে পাচ্ছেন? বাবা বললেন, হয়তো কিন্তু কথা বলতে পারছেন না। আমি ভাবলাম, কাকিমার তার মেয়েরা কি মায়ের এই অবস্থার কথা জানতে পারবে? তারা কি আমাদের বাড়িতে কাজ করতে আসবে? তারা মায়ের এমন অবস্থার কথা শুনে খুশি হবে নাকি তাদের হৃদয়েও দুঃখ হবে? সন্ধ্যায় যখন আমি হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলাম তখন বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। মা যাদেরকে বাড়ির কাজের জন্য ডেকেছিলেন তারা সামান্য কাজ করে বাড়ি থেকে চলে গিয়েছিল। কাকিমার না আসায় বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। পিঙ্কি আর রিঙ্কির উপস্থিতি বাড়িতে অভ্যাস হয়ে গেছিল। বাবা আমাকে বললেন, বেটা, এখন তোমাকেই বাড়ি সামলাতে হবে, তোমার মায়ের দায়িত্ব এখন তোমার দায়িত্ব। আমি নীরবে ভেতরে চলে গেলাম। পরের দিন আমি পিঙ্কিকে স্কুল থেকে আসতে দেখলাম। সে আমাদের বাড়ির দরজায় উকি দিচ্ছিল। তখনই আমি দরজা খুললাম এবং বললাম, পিঙ্কি, কাকিমা কেমন আছেন? পিঙ্কি ধীরে ধীরে মাথা নাড়ল যে জি ভালো আছেন, কিন্তু আমরা শুনেছি যে বড় মাঝি হাসপাতালে আছেন, আমরা তার জন্য প্রার্থনা করছি। আমি বললাম, কাকিমা হাসপাতালে আসতে পারেন কি? হয়তো মায়ের শরীর কিছুটা ভালো হবে। পিঙ্কি বলছিল, আমার মা কারোর সাথে ঘৃণা করেন না, কিন্তু তার হৃদয়ে অনেক কিছু চাপা আছে। আমি চুপ হয়ে গেলাম। এই আমার সেই কাকিমা যাকে বারবার আমার মা নিচু দেখিয়েছিলেন, আজ তিনি আমাদের জন্য প্রার্থনা করছিলেন। সন্ধ্যায় আমি আবার হাসপাতালে গেলাম। মা তেমনই অজ্ঞান হয়ে পড়েছিলেন। আমি মাকে দেখে ভাবলাম যে এই সেই মহিলা যিনি অন্যদেরকে নিজের আঙুলের ইশারে নাচাতেন, আজ তার আঙুল নিজেই নড়াচড়া করতে পারছে না। রাতে যখন আমি হাসপাতাল থেকে ফিরে এলাম তখন আমি প্রথমবারের মতো আমার কাকিমার কোঠরির মতো ঘরে কড়া নেড়েছিলাম। রিঙ্কি দরজা খুলেছিল।
সে আমাকে বিস্ময় নিয়ে দেখতে লাগলো এবং বলল, মা ঘুমোচ্ছেন, তার শরীর ঠিক নেই। আমি বললাম, আচ্ছা, যখন তিনি জেগে যাবেন তখন বলে দিও যে আমি এসেছিলাম। রিঙ্কি বলতে লাগলো, দিদি আপনি চিন্তা করবেন না, বড় মাঝি ঠিক হয়ে যাবেন। আমি চোখ নিচু করে বললাম, জানি না, তুমি প্রার্থনা করো। আমি মনে মনে ভাবছিলাম যে হয়তো কাকিমার প্রার্থনাগুলোই একমাত্র জিনিস যে এখন সব কিছু বদলে দিতে পারে। অত্যাচারের তুলনায় তিনি সব সময় ধৈর্য করেছিলেন, সেটি এখন ন্যায় বিচার হয়ে ফিরে এসেছিল। মাকে হাসপাতালে ভর্তি করার 10 দিন হয়ে গিয়েছিল। তার অবস্থা খুব বেশি ভালো ছিল না। শরীরের একদিকের অংশ আর জিভ বন্ধ হয়ে গিয়েছিল, চোখে চৈতন্য কখনো কখনো ঝলক দেখাচ্ছিল। আমি প্রতিদিন হাসপাতালে গিয়ে কোনো বোঝার নিচে চাপা পড়ার মতো অনুভব করতাম। বাড়ি সামলানো, অতিথিদের জবাব দেওয়া আমার জন্য কিছুটা কঠিন হয়ে গিয়েছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কাকিমার কাছে যাব। এতদিন ধরে আমার হৃদয়ে একটা প্রশ্ন অস্থির ছিল, কেন মা কাকিমাকে এত ঘৃণা করতেন? তিনি কখনো কাকিমাকে বুঝতে পারেননি। আমি তাদের বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়লাম, তখন রিঙ্কি দরজা খুলল। ভেতরে ঢুকেই আমি কাকিমাকে তার ঘরে বসে দেখতে পেলাম। তার মুখ খুব দুর্বল ছিল, কিন্তু চোখে সেই স্থিরতা। আমি বললাম, কাকিমা। তিনি চোখ তুলে আমার দিকে দেখলেন। আমি তার সামনে বসে পড়লাম। আমি বললাম, আমি আপনাকে একটা কথা বলতে চাই। তিনি বললেন, বল বেটা। আমি তার সামনে দুটো হাত জোর করে দিলাম। আমি বললাম, আমি আপনার এবং আপনার মেয়েদের কাছে আমার মায়ের পক্ষ থেকে মাফ চাইছি। তিনি যা কখনো নিজে মুখে বলতে পারেননি, কিন্তু আমি হৃদয় থেকে লজ্জিত। কাকিমা আমার হাত ধরে নিয়ে বলতে লাগলেন, বেটা, তুমি কেন মাফ চাইছ? তোমার কি দোষ? আমি বললাম, আমার প্রতিপালন আমার মায়ের হাতে হয়েছে। আমি যা কিছু দেখেছি, যা কিছু শিখেছি, তাতে নীরবতা এবং শুধু তামাশা দেখাই অন্তর্ভুক্ত ছিল। আমি আপনার ওপর হওয়া অত্যাচার কখনো থামাইনি, শুধু অনুভব করেছি। আমার আওয়াজ কাঁপছিল। কাকিমা নীরবে আমার কথা শুনলেন। তারপর ধীরে ধীরে বলতে লাগলেন, তোমার মা আমার সাথে যা করেছে তা বহু বছর আগের একটা গল্পের কারণে। আমি বললাম, কাকিমা, আমি সব কিছু জানতে চাই। সত্য জানে আজ আমার হৃদয়ের বোঝা কিছুটা হালকা হয়ে যাবে। কাকিমা বললেন, তোমার কাকার সাথে আমার বিয়ে পছন্দের ছিল। আমরা একে অপরকে জানতাম, ভালোবাসতাম। তোমার ঠাকুমার এতে কোনো আপত্তি ছিল না। কিন্তু তোমার মা আমার ওপর রাগ করেছিলেন। তোমার মায়ের আকাঙ্ক্ষা কিছু অন্য ছিল। তিনি তার ছোট বোনের সাথে তার দেওর অর্থাৎ তোমার কাকাজির বিয়ে দিতে চেয়েছিলেন। যখন তিনি জানতে পারলেন যে আমরা বিয়ে করে ফেলেছি, তখন থেকে তার হৃদয়ে আমার জন্য ঘৃণা জেগে উঠল। আমি বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু কাকিমা, তবু এত বছরের শত্রুতায় আপনি আমার মায়ের সাথে কিভাবে মানিয়ে নিলেন? তিনি জানালেন, বিয়ের কিছু বছর খুব ভালো কেটেছিল। তোমার কাকা খুব ভালো মানুষ ছিলেন, আমাকে খুব ভালোবাসতেন। আমি আমার সব কিছু ছেড়ে তার সাথে নতুন জীবন শুরু করেছিলাম। কিন্তু যখন একটি দুর্ঘটনায় তার মৃত্যু হল, তখন আমার জীবন উচ্ছন্ন হয়ে গেল এবং তখন থেকে তোমাদের বাড়ির দরজায় এলাম। তোমার বাবা তো আমাকে স্বীকার করেছিলেন, নিজের হৃদয় বড় করে বলেছিলেন যে এই বাড়িও তোমার, তুমি এখানে থাকতে পারো। প্রথমে আমার মনে হয়েছিল সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু বৌদির হৃদয়ে তো পুরনো ঘৃণা লুকিয়েছিল। তিনি আমার থেকে প্রতিশোধ নেওয়া শুরু করে দিলেন। আমি বললাম, তবু আপনি সেই বাড়িতেই থেকে গেলেন? তিনি চোখে জল ভরে বললেন, হ্যাঁ, কারণ আমার এই পৃথিবীতে কেউ নেই। বাপের বাড়ির সবাই আমার ওপর রাগ করেছিল, কেউ আমাকে ক্ষমা করার জন্য তৈরি ছিল না, কারণ আমি তাদের মর্জির বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম। এবং যখন আমার স্বামী চলে গেলেন, তখন আমার কাছে আর কিচ্ছু বাকি ছিল না। আমার মা বাবা তো বহু বছর আগেই মারা গেছিলেন। দাদা বৌদি আমাকে বাড়িতে রাখতে সরাসরি অস্বীকার করে দিয়েছিলেন। এখানে থাকা আমার জন্য খুব অপমানজনক ছিল, কিন্তু মেয়েদের সুরক্ষার জন্য আমি চুপ করে গেলাম। এসব কিছু শোনা আমার জন্য নতুন ছিল, কিন্তু কাকিমার মুখে এমন শান্তি ছিল যেন বহু বছর ধরে এসব কিছু তার বুকের মধ্যে বেঁচে ছিল। তিনি আরও জানালেন, একদিন তোমার মা আমাকে স্পষ্ট বলে দিয়েছিলেন যে যদি এখানে থাকতে হয় তাহলে জিভ বন্ধ রাখতে হবে, প্রশ্ন করা যাবে না, উত্তর দেওয়া যাবে না, শুধু সেবা করতে হবে। আমি হ্যাঁ করে দিয়েছিলাম। আমার শর্ত শুধু এইটুকুনি ছিল যে আমার বাচ্চাদের যেন ছাদ মিলে থাকে। বেটা, নিজের বাচ্চাদের খাতিরে আমি সব কিছু করেছি। তোমার মায়ের প্রত্যেকটা অত্যাচার নীরবে সহ্য করতে থেকেছি। আমি বললাম, কাকিমা, আমি জানতাম যে ঈশ্বরের লাঠি নিঃশব্দ। মা কথা বলতে পারছেন না, কিন্তু হয়তো ভেতর থেকে সবকিছু শুনতে পাচ্ছেন তিনি। তিনি এখন মাফ চাইতে চান। কাকিমা বললেন, আমি অনুভব করতে পারি। তোমার খাতিরে আমি তোমার মাকে হৃদয় থেকে মাফ করে দিয়েছি। তার জন্য প্রার্থনাও করছি যে তিনি ঠিক হয়ে যান। কাকিমার সে দিক থেকে যেটা কখনো শব্দ হতে পারেনি, আজ আমার সামনে খুলে গেছিল, যাকে আমি কখনো বোঝার চেষ্টা করিনি। আমি কাকিমাকে বললাম, কাকিমা, আপনার মতো মা হয়তো খুব কমই হয়। আপনি আপনার মেয়েদের জন্য যা কিছু সহ্য করেছেন তা সহ্যের অতীত। কাকিমা বললেন, বেটা, এখন তুমি বাড়ি যাও।
তোমার মা ঠিক হয়ে যাবেন, আমি তার জন্য প্রার্থনা করছি। আমি বললাম, আপনি মাকে মাফ করার জন্য এবং তাকে দেখার জন্য হাসপাতালে যাবেন তো? কাকিমা বললেন, আচ্ছা ঠিক আছে বেটা, অবশ্যই দেখা করব, কিন্তু এই উদ্দেশ্য নয় যে তার কাছে কিছু শুনব বা তার উপর কোনো অভিযোগ রাখব। শুধু তার চোখে চোখ রেখে তাকে এই অনুভূতি দেবা যে আমি তাকে মাফ করে দিয়েছি। আমি পরের দিন হাসপাতালে গেলাম তো আমি মাকে এই ব্যাপারে জানিয়ে দিয়েছিলাম যে কাকিমা আপনার সাথে দেখা করার জন্য আসতে চান। তিনি কিছু বলতে পারছিলেন না, কিন্তু কথা শুনতে পারছিলেন। মা বিছানায় নীরবে শুয়েছিলেন। কাকিমা দরজায় থামলেন এবং ধীরে ধীরে এগিয়ে গেলেন। তিনি মায়ের দিকে তাকালেন এবং তার পায়ের কাছে গিয়ে থেমে গেলেন। কিছুক্ষণ তিনি এভাবেই দাঁড়িয়ে রইলেন। তারপর তিনি ধীরে ধীরে বললেন, বৌদি, আমি জানি যে তুমি শুনতে পাচ্ছ। তোমার নীরবতাও আজ সবকিছু বলছে। আমি সবকিছু মাফ করে দিয়েছি। সেই সব কথা, সব অপমান এবং সেই সব কটূক্তি যা আপনি আমাকে সবসময় দিয়েছেন, যা আপনি বলতে চান, সেটাও আমি শুনেছি। তোমার মেয়ে তোমার পক্ষ থেকে মাফ চেয়েছে আর আমি কবুল করে নিয়েছি। তখনই হঠাৎ মায়ের চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। তার শরীরে থরথরানি হতে লাগল। তার চোখ থেকে ঝরা জল এই কথার প্রমাণ যে তিনি শুনছিলেন। তিনি বললেন, হ্যাঁ বৌদি, আমি তোমাকে মাফ করে দিয়েছি। পৃথিবীর সব মায়ের ভুল হতে পারে, কিন্তু তুমি যতটা সহ্য করেছ, এখন হয়তো তুমি শান্তি পাবে। আমি কাকিমাকে বললাম, আপনার মতো মহিলা খুব কমই হয়। তিনি ঘুরে বললেন, বেটা, শুধু এই প্রার্থনা যে আমি যা সহ্য করেছি তা যেন আর কাউকে সহ্য করতে না হয়। মায়ের ঘরে এখন একটি শান্তি ছিল। আমি কাকিমার দিক থেকে খুব খুশি হয়েছিলাম। মায়ের চিকিৎসা চলছিল। ভাইও হৃদয় থেকে ফিরে এসেছিলেন। মায়ের জন্য খুব চিন্তিত ছিলেন। কিছুদিন কেটে যাওয়ার পর মায়ের জ্ঞান ফিরে এসেছিল। আমরা দ্রুত তার ঘরে পৌঁছলাম। মায়ের চোখ খোলা ছিল, কিন্তু জিভ তখনও নীরব ছিল। আমি মায়ের কাছে গেলাম এবং বলতে লাগলাম, আমি আপনার মেয়ে, আপনি কি কিছু বলতে চান? মায়ের চোখে জল এসে গেল। আমি বললাম, মা, আপনার চিন্তা করার দরকার নেই। কাকিমা আপনাকে মাফ করে দিয়েছেন। তিনি কিছু বলতে চাইছিলেন, কিন্তু জিভ সাহায্য করছিল না। ভাইও যখন মায়ের আচরণ সম্পর্কে জানতে পারলেন, তখন তিনিও লজ্জিত হলেন। সন্ধ্যায় যখন বাবা এলেন, তখন তিনি বললেন, বেটা, আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। তোমার মায়ের চিন্তা আরও কম হোক, তাই আমি বাবাকে বিস্ময় নিয়ে দেখতে লাগলাম। তিনি বললেন, আমরা যেই বাড়িতে থাকি সেই বাড়ি শুধু আমার নয়, বরং তোমার কাকাজিরও। আইনিভাবে আমার বাবা এই বাড়ি আমরা দুই ভাইয়ের নামে করে দিয়েছিলেন। আমার ছোট ভাই তো এই পৃথিবীতে নেই, কিন্তু তার স্ত্রী এবং তার মেয়েরা তো আছে। তোমার মা চাইতেন যে তিনি এই পুরো বাড়ির হকদার হয়ে থাকেন, তাই তো ছোট কোঠরি ওই মা মেয়েদের থাকার জন্য দিয়ে দিলেন এবং নিজে পুরো বাড়িতে দখল করে থাকতে লাগলেন। আমি চাই যে সৎভাবে বাড়ির দুটি অংশ করে দিই, একটি আমার এবং একটি আমার কাকার, যা তোমার কাকিমার পাওনা হওয়া উচিত। তিনি খুব কষ্টে আছেন এবং ওই ছোট কোঠরিতে খুব কষ্টের সাথে নিজের জীবন কাটাচ্ছেন। তোমার মা চতুরতা দেখাতে চেয়েছিলেন, পুরো বাড়ি নিজেরই দখল করতে চেয়েছিলেন, তাই তো তিনি তার দেওরানিকে সবসময় নিজের জুতোর ডগায় রেখে দিলেন। কিন্তু এখন এমন হবে না। আমি চাই যে আমাদের উপর আরও কষ্টের পাহাড় ভেঙে না পড়ে, তোমার মাকে আরও কষ্ট সহ্য করতে না হয়। তাই কাল উকিলকে ডেকে আমি বাড়ির অর্ধেক অংশ তোমার কাকিমার হাতে তুলে দেব। আমি আর ভাই বাবার কথায় খুশি হয়েছিলাম। ভাই বললেন, বাবা, আপনি তো খুব ভালো কাজ করলেন। হয়তো আপনার এমন করার ফলে মা আরও কিছুটা শান্তি পাবেন, তার শাস্তিতে কিছুটা আরও কম হয়ে যাবে। পরের দিন বাবা তেমনই করলেন। কাকিমাকে ডেকে তাকে সব কিছু জানিয়ে দিলেন এবং বললেন যে এখন এই বাড়ির অর্ধেক অংশে তোমার এবং তোমার মেয়েদের অধিকার থাকবে। কাকিমার চোখে জল এসে গিয়েছিল। তার মেয়েরা বিস্ময় নিয়ে দেখল এবং বলল, মা, এখন আমরা এখানে থাকব? বাবা বললেন, না বেটা, তোমরা নিজের বাড়িতে থাকবে। সেই দিনই ডাক্তার বললেন যে আপনাদের মায়ের স্বাস্থ্যে কিছু উন্নতি হয়েছে, যা শুনে আমরা খুশি হয়েছিলাম। সময় কেটে যেতে লাগলো এবং মায়ের স্বাস্থ্যে কিছুটা উন্নতি হতে লাগলো। ডাক্তার বলেছিলেন যে আপনারা চাইলে বাড়িতেও তার চিকিৎসা করতে পারেন, কিন্তু এর জন্য আপনাদের তার খুব যত্ন নিতে হবে। সময় মতো ওষুধ দেওয়া এবং সময় মতো তার সব কাজ করতে হবে। কাকিমা বললেন, আমি দায়িত্ব নিচ্ছি, আমি বৌদির খুব যত্ন নেব। মাকে আমরা হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এলাম। কাকিমা, রিঙ্কি আর পিঙ্কি মায়ের খুব সেবা করলেন। মা কিছু বলতে চাইতেন, তার চোখ থেকে জল ঝরত, কিন্তু তার অবস্থা এখনো বলার মতো ছিল না। তিনি মনে মনে হয়তো পিঙ্কি, রিঙ্কি আর কাকিমার কাছে মাফ তো চাইতেই চাইতেন, সাথে সাথে এটাও বলতে চাইতেন যে আমি তোমাদের সাথে এত ভুল করলাম আর তোমরা এখন আমার সেবা করছো, এটা তোমাদের ভালোত্বের চিহ্ন। কাকিমা তার অধিকারও পেলেন। তিনি আমাদের বাড়িতে এখন দাসী হয়ে নয়, বরং পরিবারের সদস্য হয়ে থাকতে লাগলেন। ভাই এখন মায়ের চিন্তায় আবার দিল্লি চাকরি করার জন্য গেলেন না এবং এখানেই আমাদের সাথে থাকতে লাগলেন। এখন আমরা সবাই মিলে বাড়ির কাজ করতাম। মায়ের
মায়েরও সেবা করতাম। আগে যেখানে এই বাড়িতে সবসময় কাকিমা আর তার মেয়েদের অপমান হতো, এখন সবাই একসাথে শান্তিতে থাকত। মা তো আজও তেমনই আছেন, বিছানায় শুয়ে আছেন, কিন্তু কাকিমার সেবার কারণে তিনি বেঁচে আছেন। আমি কখনো কখনো ভাবি যে অত্যাচার করার লোকেরা হয়তো পৃথিবী থেকে বেঁচে যায়, কিন্তু ঈশ্বরের লাঠি থেকে নয়। আর সেই লাঠি যখন চলে তখন নীরবে, কোনো শব্দ না করে, পুরোপুরি তীব্রতার সাথে শাস্তি পুরো করে। আমার মাও হয়তো আজ বিছানায় শুয়ে নিজের কর্মের শাস্তি ভোগ করছেন, কিন্তু তার শাস্তি কাকিমার কারণে কম হয়ে গেল। তার শরীরে শান্তি আছে, যদিও তার শরীর কোনো নড়াচড়া করে না, কিন্তু ভিতর ভিতর তিনি খুশি আছেন, শান্তিতে আছেন। আর হয়তো ভাবছেন যে তিনি যদি তার বিগত সময় তার দেওরানীকে এত জ্বালাতন না করতেন, তাহলে হয়তো আজ তিনি অসহায়ের মতো বিছানায় পড়ে থাকতেন না।